গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব প্রতিদিনের ন্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি যাতে মক টেস্ট নম্বর 9, এর আগে আমরা 8টি মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তোমাদের জন্য স্পেশাল করে প্লেলিস্ট বানানো রয়েছে, দেখবে সেখান থেকে তোমরা প্লেলিস্ট ধরে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এবার আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, আগ্রা হয়ে কলকাতা মুম্বাইগামী জাতীয় মহাসড়ক কী নামে পরিচিত? আগ্রা হয়ে কলকাতা মুম্বাইগামী জাতীয় মহাসড়ক কোনটি? তো সেটি হচ্ছে NH6। এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান ডি। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, এল নিনো প্রভাব বলতে কোন উপকূলের উষ্ণ নিরক্ষীয় স্রোতের পর্যায়ক্রমিক সম্প্রসারণকে বোঝায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, পেরু। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, 1558 সালে দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেন? 1558 সালে দিল্লিতে হুমায়ুনের যে সমাধি সেটি নির্মাণ করেছিল কে? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, হাজি বেগম। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উপমহাদেশের কোন অঞ্চলটি প্রায়শই ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? ভারতের উপমহাদেশের কোন অঞ্চলটি প্রায়শই ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, করমণ্ডল উপকূল। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, 1920 সালে 31শে অক্টোবর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন কে? 1920 সালের 31শে অক্টোবর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন কে? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নটি দেখে নাও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। তো একটি হচ্ছে দেখো ডাব্লিউবিএন কেপি স্ক্যানার। এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানার পাচ্ছ তোমরা 2011 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছিল সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয় এবং তার সাথে সাথে কী ধরনের কোশ্চেন আসতে পারে তোমার পরীক্ষায় সেটা তুমি একটা স্বচ্ছ ধারণা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এবং বহু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে, তো এটা অবশ্যই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে A4 সাইজে, তোমরা চাইলে প্রিন্ট করেও পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার বিনিময়ে এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। এত কম দামে কোথাও তোমরা পাবে না। তোমাদের একদিনে হাত খরচা যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারবে, যেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আসলে দ্বিতীয় পিডিএফটি হচ্ছে আমার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট। তো এখানে তোমাদের টোটাল 55টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নতুন সিলেবাস, তোমাদের যে একটি মাত্র পরীক্ষা হবে, মেনের যে প্যাটার্ন ছিল সেরকম প্যাটার্ন, 25টা জিকে, 25টা ম্যাথ এবং 25টা জিআই, তার সাথে 10টি ইংলিশ। ঠিক সেইরকমভাবেই কিন্তু কোশ্চেনটা তৈরি করা হয়েছে এবং এই সেটগুলো তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নতুন আপডেটেড ভার্সন এটি। তোমাদের 16টি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, অর্থাৎ 85 নম্বরে 16টি তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ এবং প্রতিটা সাবজেক্টের স্পেশাল করে 10টি করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ জিকের 10টি প্র্যাকটিস সেট, ইংলিশের 10টি প্র্যাকটিস সেট, জিআই এর 10টি প্র্যাকটিস সেট এবং ম্যাথের 10টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে আরও পাচ্ছ তোমরা প্রিভিয়াস ইয়ারের 2019 এবং 20 মেন পরীক্ষার প্রশ্ন উত্তর। তো তোমরা জানো তোমাদের মেনের সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, সেক্ষেত্রে মেন পরীক্ষার কিন্তু কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। তো এটারও কিন্তু প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার রয়েছে এটারও প্রাইস। তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বাই করে নিতে হবে, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ডাইরেক্ট বাই করতে পারো। আর যারা এই দুটো পিডিএফ একসাথে নিতে চাও তাদের প্রাইস পড়বে মাত্র 150 রুপিস, অর্থাৎ 150 টাকায় তোমরা দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ। তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিয়ে নাও।
মাত্র 150 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাচ্ছ, দুটো পিডিএফ একসাথে পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকার বিনিময়ে। 150 টাকার বিনিময়ে তোমরা দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ। তো একদিনের হাত খরচা তুমি যদি না করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এটা বাই করতে পারবে। তো আমি বলবো এখন থেকেই বাই করে তোমার প্র্যাকটিস সেট শুরু করে দাও, কারণ প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে কোথায় তোমার খামতিটা রয়েছে। যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বাই করে নেবে। আর একটা রিকোয়েস্ট করবো, যদি তুমি এই প্র্যাকটিস সেটে নাও সেক্ষেত্রে কিছু ওএমআর শিট প্রিন্ট আউট করে মোবাইলের মাধ্যমেই কিন্তু প্র্যাকটিস সেটটা টাইম ধরে দেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার খামতিটা কোথায়, কী বাড়াতে হবে, তোমার যে টাইমিংটা সেটা কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বুঝতে পারবে। তো নিজেকে কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে হবে। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল, সে সময় বাংলার নবাব কে ছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মির্জাফর। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের 39A ধারা কিসের সাথে সম্পর্কিত? সংবিধানে 39A ধারাটি কিসের সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তরটি হবে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা এটির সাথে যুক্ত। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি শাহজাহান নির্মাণ করেননি? নিম্নের কোনটি শাহজাহান নির্মাণ করেননি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বুলন্দ দরওয়াজা। এটা কিন্তু শাহজাহান নির্মাণ করেনি, বাকিগুলো কিন্তু শাহজাহান নির্মাণ করেছে। এবং বুলন্দ দরওয়াজাটিকে নির্মাণ করেছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ফতেপুর স্বীকৃতিতে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল। তো চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি? তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন অসামান্য অবদানের জন্য ভাটনাগর পুরস্কার দেওয়া হয়? তো ভাটনাগর পুরস্কার তোমরা জানো বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভাটনাগর পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন দেশের ভেটো ক্ষমতা নেই? নিম্নলিখিত কোন দেশের ভেটো ক্ষমতা নেই? তো ভেটো ক্ষমতাটি নেই এখানে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কানাডা। এই কানাডা এখানে কিন্তু ভেটো ক্ষমতা নেই, বাকি সমস্ত দেশগুলো কিন্তু ভেটো ক্ষমতা রয়েছে। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহটি মর্নিং স্টার বা সন্ধ্যা তারকা হিসাবে পরিচিত? সন্ধ্যা তারা বা মর্নিং স্টার কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, শুক্রকে বলা হয়। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, চিত্রগুপ্ত নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম? চিত্রগুপ্ত কোন লেখকের ছদ্মনাম? তো চিত্রগুপ্তটি হচ্ছে সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম। চলো নেক্সট, ওয়ান লাইফ ইজ নট ইনাফ কার আত্মজীবনীর নাম? ওয়ান লাইফ ইজ নট ইনাফ কার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম? তো এখানে সঠিক উত্তরটি হবে কে নটবর সিংয়ের আত্মজীবনী হচ্ছে ওয়ান লাইফ ইজ নট ইনাফ। নেক্সট, বিখ্যাত কবি ও গীতিকার গুলজার প্রকৃত নাম কি? গুলজারের প্রকৃত নাম কি? তো বিখ্যাত কবি এবং গীতিকার গুলজারের প্রকৃত নাম হচ্ছে সম্প্রণ সিং কালারা। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বিশাখাপত্তনম বন্দরের ডলফিন নোজ গুরুত্বপূর্ণ কেন? বিশাখাপত্তনমের ডলফিন নোজ গুরুত্বপূর্ণ কেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পোতাশ্রয়ের জন্য, প্রাকৃতিক সুরক্ষা এবং জাহাজ নির্মাণ শিল্পের বিকাশের জন্য এই বিশাখাপত্তনমের ডলফিন নোজ গুরুত্বপূর্ণ। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কততম? আয়তনের ভিত্তিতে ভারতের স্থান কততম বিশ্বের মধ্যে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, সপ্তম। এবং জনসংখ্যা নিরিখে কত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সবুজ বিপ্লবে বিভক্ত হয়েছে, ভারতের সবুজ বিপ্লব বিভক্ত হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, দুটি পর্বে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এই সবুজ বিপ্লব সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে চলে এসে দেখো, সবুজ বিপ্লব দুটি যে ভাগে বিভক্ত হয়েছে সেটা দেখো 1967 থেকে 68 একটা সাল এবং 1970 থেকে 78। এবং এম এস স্বামীনাথন এই সবুজ বিপ্লবের জনক বলা হয় আমরা জানি। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ নোট করে নেবে, ঠিক আছে? এই পয়েন্টেরও নিচে চলে এসছে। তো তারপর দেখো 19 নম্বর প্রশ্নটা দেখো, রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? তো রাহি স্বর্ণবাদ তিনি হচ্ছে শুটিং খেলার সাথে যুক্ত।
চলো নেক্সট প্রশ্ন দেখবো। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বিশ্ব জল দিবস পালন করা হয় কোন দিনটি? প্রতি বছর বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 22শে মার্চ এই দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়। এবং বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, ভাগীরথীকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, সন্দাকাফু শৃঙ্গ কোন পর্বতমালার অবস্থিত? সন্দাকাফু শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত সন্দাকাফু শৃঙ্গ। চলো নেক্সট, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, কোট্টম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? কোট্টম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? এখানে সঠিক উত্তরটি হবে কোট্টম নৃত্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রচলিত। চলো নেক্সট, নিম্নের কোনটি আব্দুল কালামের আত্মজীবনী? আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, উইংস অফ ফায়ার। এটি হচ্ছে আমাদের আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ। চলো নেক্সট, গান্ধীসাগর ও পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গান্ধীসাগর ও পাঁচমারি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট, ড্রাগ গবেষণা কোথায় অবস্থিত? ড্রাগ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো ড্রাগ গবেষণা কেন্দ্রটি অবস্থিত লখনৌ ইউপিতে অবস্থিত ড্রাগ গবেষণা কেন্দ্রটি। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, রেডার ক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো রেডার ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এবং ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটিকে বলেছিলেন বা এই উক্তিটি কার? তো ফেমাস উক্তিটি হচ্ছে আমাদের, আমরা সকলেই জানি, বাল গঙ্গাধর তিলকের উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসছে, আবার আসার সম্ভাবনা রয়েছে। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কল্লেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে কল্লেরু হ্রদটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো আজকে আমরা এই 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নেবো। পরবর্তীতে আবার কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু আরও অনেক কোশ্চেন থাকবে। আজকে একটু অল্প কোশ্চেন হলো, যেহেতু একটু বিজি ছিলাম, খুব তাড়াহুড়োতে তোমাদের জন্য ভিডিওটা আনতে হলো। তো তার জন্য সরি, আজকে একটু কমই কোশ্চেন ছিল, 30টা কোশ্চেন ছিল। পরবর্তীতে আমরা কিন্তু বেশি করে কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো এবার তোমাদের হোমওয়ার্কটা দেখে নাও। তো হোমওয়ার্কটা হচ্ছে দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের যেই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।